KTV Originals। দেখছেন কলকাতা টিভি, সুস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, তোমাকে স্বাগত স্টেডিয়াম বুলেটিনে। শুরুতেই যে বিষয়টা নিয়ে আসবো, যে প্রচুর জল্পনা হচ্ছে, আদেও কি বাংলাদেশ ভারতে খেলতে আসবে? প্রশ্ন তো উঠছেই অর্পণদা। দেখো, ডেফিনেটলি এটা নিয়ে তো এতদিন ধরে জল্পনা চলছে এবং বারবার আমরা যেটা বলেছিলাম আইসিসি জানিয়েও দিয়েছে এবং বিসিসি সেটা পরিষ্কার স্বীকারও করেছে এবং আবারও বিসিবি আবার একটা রিমেল করেছে যে তারা ভারতে খেলতে চায় না এবং তারা শ্রীলঙ্কাতে যে ম্যাচগুলো, শ্রীলঙ্কায় যেন সেই ম্যাচগুলো শিফট করা হয়। এখনও পর্যন্ত গ্রুপ স্টেজে ওয়ার্ল্ড কাপে যা ম্যাচ ছিল, 3টেই ইডেন গার্ডেন্সে, একটা মুম্বাইতে, এবং এই সবকটি ম্যাচই তারা শ্রীলঙ্কায় খেলতে চাইছে এবং তারা মনে করছে যে কোথাও গিয়ে হয়তো একটা সিকিউরিটি কনসার্ন হলেও হতে পারে, সেই কারণে তারা আবার রিঅ্যাপিল করেছে। যদিও প্রথম অ্যাপিল আইসিসি নাকচ করে দিয়েছে এবং দ্বিতীয় অ্যাপিলের মনে হয় না খুব একটা সুরাহা হবে, কারণ যেভাবে প্রথম এই যখন শুরু হয়েছিল তখন বাকি ছিল ওয়ার্ল্ড কাপের 1 মাস 2 দিন এবং সেই সময়টা আরও কমে গিয়েছে। তো এই মুহূর্তে এই অল্প সময়ের মধ্যে লজিক্যালি বা প্র্যাকটিক্যালি কোনোটাই কিন্তু অন্য দেশে শিফট করে নিয়ে যাওয়াটা যথেষ্ট সমস্যাবহুল, কারণ এখানে সম্প্রচার রয়েছে, অনেক কিছু ইকুয়েশন রয়েছে, টিকিটসের ব্যাপার রয়েছে, সব মিলিয়ে এই অল্প সময়ের মধ্যে অন্য কোনো দেশে নিয়ে যাওয়াটা খুব একটা সম্ভব নয় বলেই এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং আইসিসি এই সিদ্ধান্তেই নাকচ থাকবে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তাই বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতেই হয় তাহলে কিন্তু ভারতেই খেলতে হবে, এটা এখনো পর্যন্ত স্থির রয়েছে। যদিও বাংলাদেশের বোর্ড কর্তারা এবং বাংলাদেশের ইউনিট সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কিছুতেই মানতে চাইছে না। তারা বারবারই বলছে যে ভারতে তারা খেলতে চায় না এবং সেই কারণেই তারা আইসিসিকে রিমেল করেছে, বোঝানোর চেষ্টা করেছে এবং আইসিসি প্রথম অবশ্যই নাকচ করে দিয়েছে। আমার মনে হয় যে দ্বিতীয়বার যে মেল পাঠানো হয়েছে সেই মেলের প্রতিক্রিয়াতে হয়তো আইসিসি সেই উত্তরই একই উত্তর দেবে এবং সিকিউরিটি নিয়ে যে বিষয়টা সেটা হয়তো ভারতে যখন খেলা হবে তাই ভাবার কোনো কারণ নেই, এটুকুই বলা যেতে পারে। তবে এক্স্যাক্টলি একটি সংবাদ সংস্থাকে বোর্ডকর্তা, বাংলাদেশের বোর্ডকর্তা কি বলেছে আমরা একবার স্ক্রিনে এক্স্যাক্টলি দেখে নেব এবং রিমেল যে পাঠানো হয়েছে সেটাতে এক্স্যাক্টলি কি বলেছে সেটা একবার আমরা দেখে নেব স্ক্রিনে। দেখে নেওয়া যাক কি বলেছে। পিসিআরকে বলবো একবার চালাতে। এখানে বলছেন যে ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি আবার একটি চিঠি পাঠিয়েছে, যেটা আমরা বললাম আইসিসিকে। নিরাপত্তা নিয়ে বিসিবি যে সমস্যার কথা বলেছিল তার বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি, সেটারই উত্তর দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে এবং যেহেতু এই পুরো প্রসেসটা এখন রয়েছে এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে কিন্তু ভারতের মাটিতেই তাদেরকে খেলতে হবে। এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট বলতে যা সেটাই এটা, এর বাইরে এখনও পর্যন্ত কোনো তথ্য নেই। তবে যে খবরটা তোমায় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই যে পুরো বিষয়টা বিসিবি এবং ইউনিট সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তিনি যে কথাগুলো বলেছেন, তীব্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তামিম ইকবাল, প্রাক্তন ক্রিকেটের বাংলাদেশের অধিনায়কও ছিলেন তিনি, এবং তামিম ইকবাল তার কি রিয়াকশন, তিনি কি বলেছেন এবং তার জন্য দেশে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এক্স্যাক্টলি তামিম কি বলেছে আমরা একবার দেখে নেব। আমি বিসিবির সঙ্গে যুক্ত নই, বাকিদের মতো সংবাদ মাধ্যম থেকে বিষয়টা জেনেছি, তাই এ বিষয়ে আমাদের কথা বলা শোভা পায় না। আমার মতে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং বাকি সব কিছু মাথায় রেখেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না, এই কথা বলেছিলেন তামিম ইকবাল। তারপরেই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইউনিট সরকারের উপদেষ্টারা তাকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেছেন। শুধুমাত্র তাই নয়, তামিম আরও যা সংযোজন ছিল তার একটা পড়ে শোনাই পুরো বিষয়টা। আমি যদি থাকতাম, তামিম বলেছেন, আমি যদি বিসিবির সঙ্গে থাকতাম বা ক্রিকেট খেলতাম তাহলে প্রকাশ্যে কোনো মন্তব্য করার আগে নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করতাম, কারণ এটা স্পর্শকাতর বিষয়। আপনি প্রকাশ্যে কোনো কথা বললে সেটা ঠিক হোক বা ভুল তা থেকে পিছিয়ে আসা মুশকিল। সকলের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে রাখা উচিত। আমাদের বোর্ডের 90 থেকে 95% অর্থ আসে আইসিসি থেকে, তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ বিষয়ে আপনাদের একটা বিষয় অবশ্যই শোনাবো, বোর্ড কি বলেছে এবং তাসকিন আহমেদ এখন যিনি ক্রিকেট খেলছেন তিনি কি বলেছেন সব জানাবো। তার আগে আর একটা জিনিসও জানিয়ে রাখি যে আজকে একটা পরিসংখ্যান আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, বিভিন্ন জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যমে, যে ভারত
আইসিসি থেকে কত টাকা পায় এবং বাংলাদেশ কত টাকা পায়, এবং সেই অঙ্কটা প্রায় বলা যেতে পারে 9 গুণের বেশি ডিফারেন্স, 8 থেকে 9 গুণ বেশি টাকা ভারত পায়, এবং বাংলাদেশ বোধহয় আইসিসি লভ্যাংশে 4.4% পায়, ভারত সেই জায়গায় কিন্তু 34%-এর বেশি পায়। এখনো পর্যন্ত ইন্টারনেট সূত্রে সেটাই জানা গিয়েছে। তবে এই যে পুরো বিষয়টার তামিম খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেছেন, সেই কারণেই কিন্তু তার এই মন্তব্য, কিন্তু তার পরিবর্তে দেশ জুড়ে যা আওয়াজ উঠেছে, ক্রিকেট মহলের একাংশ তামিমের কথাকে সমর্থন জানিয়েছে, তারপরেও বাংলাদেশ বোর্ড, ইউনিশ সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কি বলেছে এক্স্যাক্টলি সেটা শোনাবো আপনাদের কাছে। তামিমের বাংলাদেশ বোর্ডের যে উপদেষ্টা তিনি বলেছেন, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, তিনি বলেছেন এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল। মানে তার দেশের একটা স্টার ক্রিকেটার, তিনি তার ক্রিকেট কেমন থাকা উচিত তিনি বলছেন, যে কি কি করা উচিত কি কি করা উচিত নয়, তাকে আখ্যায়িত করা হচ্ছে বাংলাদেশের দালাল বলে, যে কখনো ব্যাট বলটাই ধরেনি। অর্থাৎ বাংলাদেশে এখন কি পরিস্থিতি গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, এবং বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে তাহলে সেই বিষয়টা কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে আইসিসি, আবারও বলছি, হয়তো আইসিসি বাংলাদেশের এই প্রস্তাব নাকচ করে দেবে সুস্মিতা। একদমই, বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু একদম দেশ জুড়ে দেখা যাচ্ছে। আমরা এই আলোচনায় তো থাকবোই অর্পণদা, তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর অর্পণদা, ব্রেকের আগে তুমি যেটা বলছিলে যে তামিম ইকবাল, সেই ইস্যুতে তাসকিন আহমেদ ঠিক কি বললেন আমরা দেখে নেব। একদমই তাই, স্ক্রিনে আমরা দেখব যে কথাটা বারবার বলছিলাম, যে যেভাবে তামিমের মন্তব্যে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ তাকে সমর্থন জানিয়েছে, তার মধ্যে তাসকিন আহমেদ একজন যথেষ্ট মানে একদম স্টার ক্রিকেটার বলা যেতে পারে, বাংলাদেশের হিরো বলা যেতে পারে তাকে ক্রিকেটে। তিনি বলেছেন ক্রিকেট হচ্ছে বাংলাদেশের প্রাণ, সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক অর্থাৎ প্রাক্তন জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন প্রাক্তন ক্রিকেটারকে উদ্দেশ্য করে এই ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে। এটা খুব বেসিক একটা মন্তব্য, দায়িত্ববান মন্তব্য, এবং যারা ক্রিকেটটা খেলে তারা বোঝে যে বিশ্বকাপ খেলা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ভারতীয় বোর্ড তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ভারতে খেলা, বিশ্বকাপ খেলা, অন্য দেশে খেলার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। তাই তাসকিন আহমেদের কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই পরিস্থিতি বাংলাদেশে যেভাবে ইউনিশ সরকারের উপদেষ্টারা একের পর এক তোপ দাগছেন, যেভাবে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য করছেন কার্যত বলা যেতে পারে বাংলাদেশ বোর্ডকে, সেটা মোটেই বাংলাদেশের পক্ষে ভালো নয়। এবং অনেকেই বলছেন, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন, ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে যারা রয়েছেন বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন, কোথাও গিয়ে বাংলাদেশ বোর্ডের এই সিদ্ধান্ত আত্মঘাতী হচ্ছে না তো? এটাও কিন্তু বারবার প্রশ্ন উঠছে। তাই আবারও বলছি যে আইসিসি হয়তো নাকচ করে দেবে, যেহেতু অফিসিয়াল বিবৃতি এখনো আসেনি, হয়তো বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে সুস্মিতা। একদমই অর্পণদা, আরও একটি বিষয় যে আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে WPL, কোন দলের ঠিক কি রকম অবস্থা? একদম, তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে WPL এ চলে এলে, এবং আজকে থেকে শুরু হচ্ছে WPL, শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট, দারুণ খেলা হচ্ছে। আমরা যে সময় স্টেডিয়াম বুলেটিন করছি সব মিলিয়ে এক WPL, যেটা তুমি প্রশ্নটা করলে কোন দল এগিয়ে, কোন দল ধারে ভারে এগিয়ে, সেটা গুরুত্বপূর্ণ। এবং ওয়ার্ল্ড কাপ জেতার পর এই WPL নিয়ে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। তুমি যদি দেখো যে ক্রিকেট স্টেডিয়ামগুলোতে একদম একটা হিন্দিতে একটা কথা আছে, খাঁচা খাঁচা ভরা হুয়া হয়, আজকে কিন্তু সেরকমটাই অনেকাংশে ছিল। এবং WPL এ কোন দল ধারে ভারে এগিয়ে সেটার একটা ছোট্ট এক্সপ্লেনেশন আজকে প্রথম দিনে দেব। আমরা স্ক্রিনে দেখে নেব যে কোন দল এগিয়ে। প্রথমে যদি বলতে হয় যে নামটা স্ক্রিনে দেখাবো আমরা, হারমিনপ্রীত যে দলের অধিনায়ক অর্থাৎ মুম্বাইয়ে খাতায় কলমে কিন্তু মুম্বাই এগিয়ে রয়েছে। বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর সেখানে রয়েছেন, তার সঙ্গে ইংল্যান্ডের ন্যাট সিবার ব্রান্ড, ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস রয়েছেন। মুম্বাই আসল দলটাই ধরে রেখেছে, তাদের দলে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেয়ার, অস্ট্রেলিয়ার মিলি ইলিংওয়ার্থ এবং আমনজোত কর রয়েছেন। বোলিংয়ে আছেন জি কমলিনী। এছাড়াও দক্ষিণ আফ্রিকার সাবনিম ইসমাইল এবং বাংলার সাইকা রয়েছেন মুম্বাইয়ের দলে, অর্থাৎ যথেষ্ট শক্তিশালী দল। গতবারের দলটাই ধরে রেখেছে মুম্বাই। হরমনপ্রীত কৌর নেতৃত্বে রয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক। পরে দেখা যাক পরের স্লাইডে কি আছে এবং পরে কোন দল এগিয়ে সেটা একবার দেখা যায়। মেক ল্যানিং এবার দল বদলে ইউপি ওয়ারিসে রয়েছেন।
তাই দিল্লি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হচ্ছে জেমাইমা রদ্রিগেজকে। দিল্লি দলেও বিপজ্জনক ক্রিকেটাররা রয়েছেন, ভারতীয়দের মধ্যে রয়েছে শেফালি বর্মা, একদম বিধ্বংসী বলা যেতে পারে, তাকে সেওয়াগ যেমন ছিলেন শেফালি বর্মাকে তার সঙ্গে তুলনা করা হয়। স্নেহ রানা রয়েছে, শ্রীচরণী রয়েছেন, ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে নিকি প্রসাদ, মিন্নু মণি এবং নন্দানী শর্মা রয়েছেন। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার লরা উলভাড্রো থাকছেন, বোলিংয়ে থাকছেন মারিজেন কাপ এবং অ্যালান কিং। এক কথায় বলা যেতে পারে দিল্লিও কিন্তু কাঁটে কি টাক্কর দেবে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আপনারা ভাবছেন তো যে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং যারা জিতেছেন, বেঙ্গালুরু নিয়ে কথা বলবো, ডেফিনেটলি বলবো, তবে পরের স্লাইডে কি আছে একবার দেখে নেওয়া যাক। পরের স্লাইডে রয়েছে গতবারের ট্রফি জিতেছিল বেঙ্গালুরু, যেটা নিয়ে বলছিলাম, সেই দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। পাশে পাবেন হচ্ছে জর্জিয়া ওয়াল অস্ট্রেলিয়ার, গ্রেস হ্যারিসকে পাবেন, দক্ষিণ আফ্রিকার নাদিন ডিক্লার্ককে পাবেন। এলিস পেরির নাম তুলে নেওয়া কিছুটা দুর্বল হয়েছে। বাংলার রিচা রয়েছেন বেঙ্গালুরুতে, বোলিংয়ে থাকবেন অরুন্ধতী রেড্ডি, পূজা বস্ত্রকর, ইংল্যান্ডের লরেন বেল, লিনেস স্মিথ, ভারতের রাধা যাদব এবং শ্রেয়াঙ্কা পাতিল। এবং যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আশা ভরসা অনেক বেশি রয়েছে। স্মৃতি মান্ধানা রয়েছেন, বলা যেতে পারে পোস্টার গার্ল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এবং তারপরে সাইডে কি রয়েছে আর একবার দেখে নেব যে গুজরাটকে নিয়ে বলতে হবে। গুজরাট গতবারে প্লে অফে উঠেছিল, সেই দলের নেতা অ্যাশলে গার্ডনার, তিনি পাবেন রেণুকা সিং ঠাকুরকে। তিতাস সাধু রয়েছেন, রাজেশ্বরী গায়কোয়াড়ের মতো বোলার তাদের টিমে রয়েছে। উইকেটের পিছনে অর্থাৎ উইকেট কিপিং করবেন বেথ মুনি। এছাড়া নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার কিম গার্ড এবং জর্জিয়া ওয়ারাহামরা রয়েছেন গুজরাটে। অর্থাৎ সব মিলিয়ে এই চারটে টিম অর্থাৎ মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি এবং গুজরাট কাঁটে কি টক্কর হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এবারে আইপিএল এর মতো ডব্লিউপিএল যে জমজমাট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার একটা সবচেয়ে বড় কারণ, পুরো সামাজিক চিন্তাধারা, সমাজের যে চিন্তাধারা সেটা পাল্টে দিয়েছে হরমনপ্রীত কৌর, জেমাইমা রদ্রিগেজ, স্মৃতি মান্ধানারা। কারণ ভারত বিশ্বকাপ জিতেছে 2025, ওমেন ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ভারত জিতেছে। তো সব মিলিয়ে এবারে ডব্লিউপিএল জমজমাট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই সুস্মিতা। একদমই অর্পণদা, আমরা তো এই আলোচনায় থাকবোই, তবে সময় হয়ে গিয়েছে এখন একটি ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন যেই খবরটা সামনে আসছে যে পরশু দিন অর্থাৎ রবিবার থেকে কিন্তু শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কি আপডেট আসছে অর্পণদা? হ্যাঁ দেখো, 11ই জানুয়ারি থেকে তো আবার ভারতীয় ক্রিকেটের জন্য সেই একদম রোকো ম্যাজিক ফিরে আসছে, কারণ রোকো খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ওডিআই রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়, যে বিষয়টা হচ্ছে কার্যত মিথ ভাঙলেন বিরাট কোহলি, কারণ তিনি বহুদিন পর প্র্যাকটিসের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ছবি কিন্তু বিরাট কোহলি দিয়েছেন। তিনি প্র্যাকটিস করছেন, সাধারণত প্র্যাকটিসের ছবি তিনি অনেক দিন ধরেই দিচ্ছিলেন না, তবে অবশেষে নিউজিল্যান্ড সিরিজের আগে তিনি নিজের প্র্যাকটিসের ছবি দিয়েছেন, যেটা একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। এবং আবারও নিউজিল্যান্ড সিরিজের রোকো জুটির দিকে সবাই থেকে অনেকগুলো রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি, অনেকগুলো রেকর্ড ভাঙার রয়েছে। রোহিত শর্মার ব্যাট কথা বলবে, আশা করা যায় রোহিত শর্মা যেভাবে নিজেকে তৈরি করেছেন। জসপ্রীত বুমরা ফিরছেন, জসপ্রীত বুমরা অবশ্যই বল করবেন। এবং অন্যান্য দিকে অবশ্যই দেখে নেওয়া যেতে পারে যে কারা কিরম পারফর্ম করছেন, কারণ রবিবার থেকেই কিন্তু 2027 রোড ম্যাপ শুরু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সবার চোখ থাকবে 2027 বিশ্বকাপের জন্য। 11ই জানুয়ারি থেকে কে কেমন, কোন ক্রিকেটার ভালো খেলছে। যদিও মোহাম্মদ শামিকে না নেওয়া নিয়ে ওডিআই সিরিজে প্রচুর বিতর্ক হয়েছে, এদিকে অবশ্যই ঝালিয়ে নেওয়া হবে যে কারা কীরমভাবে বল করছে, কারণ বিশ্বকাপ দূর নেই হ্যাঁ, 2027 বিশ্বকাপ। এবং আবারও ভারতবাসী স্বপ্নে বিভোর যে এবার হয়তো রোকোর হাতে সেই বিশ্বকাপ উঠবে এবং অধিনায়ক শুভমান গিলের হাতে বিশ্বকাপটা উঠবে, সেই অপেক্ষাতে রয়েছে। তবে সবার আগে যেটা নজর থাকবে, রবিবার দিন ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ওডিআই সিরিজ, রোকো মাঠে নামছে, দারুণ একটা উত্তেজনায় ভরপুর। এবং মাঠ তো বাদ দিন, পুরো স্টেডিয়াম তো কাছাকাছি ভরা হয়ে থাকবে। এবার সবাই রবিবারের সুপার সানডে, তার সঙ্গে রোকো, ভাবাই যায় না, অসাধারণ হতে চলেছে এবারের সানডে। একদম অর্পণদা, আরও একটি বিষয় যে তিলক বর্মা, তার শারীরিক অবস্থা সম্পর্কে তো আমরা সবাই জানি, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো, তিলক বর্মা অসুস্থ হয়েছেন, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, তার অপারেশনের সম্ভাবনা রয়েছে। এই খবর কলকাতা টিভিতে আমরা প্রথম দেখিয়েছিলাম। এবং তারপর আজকে যে আপডেট আসছে, অপারেশন হয়ে গিয়েছে তিলক বর্মার। তিনি নিজে জানিয়েছেন ভিক্টরি সাইন দিয়ে যে নিউজিল্যান্ড সিরিজে হয়তো খেলা হবে না, কিন্তু টি20 বিশ্বকাপে তিনি খেলবেন, এরকমটাই আশা করছেন। তবে পুরোটাই নির্ভর করছে তার যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে
ওঠেন তার উপর নির্ভর করছে, এবং মেডিকেল বোর্ড, ভারতীয় বিসিসিআইয়ের যে মেডিকেল বোর্ড রয়েছে তারা ডিসিশন নেবেন যে তিলক বর্মা কতটা সুস্থ। তবে নিঃসন্দেহে তিলক বর্মা যে ফর্মে ছিল টি-20 বিশ্বকাপে, তাকে অবশ্যই দলে থাকতেই হবে। যে ছন্দে তিলক বর্মা রয়েছেন বিপক্ষের জন্য বিপজ্জনক, তাই তিলক বর্মার দ্রুত সুস্থতা আমরা কামনা করছি স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে, এবং আশা করছি তিলক বর্মা খুব দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন, কারণ তাকে মাঠে ফেরার জন্য বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। সেটা যদি তিনি পেয়ে যান তাহলে টি-20 বিশ্বকাপ খেলতে তার আর কোনো রকম কোনো বাধা থাকবে না। অবশ্যই একটা ভালো খবর, শ্রেয়স আইয়ার ফিরেছেন। গতকাল আমরা স্টেডিয়াম বুলেটিনে দেখিয়েছি যে নিউজিল্যান্ড সিরিজে শ্রেয়স আইয়ার খেলবেন। অতএব সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ একটা খবর, শ্রেয়স আইয়ার ফিরছেন, রোকো আবার রবিবার থেকে, এবং তিলক বর্মা দ্রুত সুস্থ হবেন। আশা করি টিম ইন্ডিয়া গো হ্যাড ব্লু ব্লিড, এবং আবারও একটা হয়তো নতুন সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ ভারত জিতবে এই আশাই রাখা যেতে পারে। একদমই অর্পণদা, তবে আজকের মতো কিন্তু আমাদের সময় একদম শেষ হয়ে গিয়েছে। স্টেডিয়াম বুলেটিন আজকের মতো এখানেই শেষ করছি। আরও অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা নজর রাখুন শুধুমাত্র কলকাতা টিভিতে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।